ব্যাটারদের প্ল্যান ছিল, মোহাম্মদ আশরাফুল একটা প্রেস কনফারেন্সে একবার বলেছিল যে আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেক ইনিংসে অন্তত যেন একজন সেঞ্চুরি করে। নাজমুল শান্ত আবার বলেছেন যে তাদের প্ল্যান হচ্ছে টেস্টে প্রথম ইনিংসে 400 রান করা। মানে প্রথম ইনিংসে মাহফুজ আপনি যদি 400 রান করে ফেলেন আপনি অনেকখানি এগিয়ে থাকবেন। কোথায় 400 ছিল টার্গেট, এখন 140। আগের শোতে আমরা আলোচনা করেছিলাম যে কন্ডিশন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিনা, যে এই 140 রানে অল আউট হওয়ার পেছনে মনের একটা ভয় ছিল ওকে যে কন্ডিশন তো ঠিক আছে, আমরা তো ওয়েদার রিপোর্ট নিয়েও কথা বলেছি, কন্ডিশন নিয়ে কথা বলেছি, 8 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে এখনকার কন্ডিশন আছে। হ্যাঁ, যদি আপনি কন্ডিশনিং বলেন তাহলে হয়তো বা জিম্বাবুয়ের প্লেয়াররা তারা সেখানে তাদের কন্ডিশনে ভেরি ওয়েল অ্যাডাপ্টেড। আমরা গিয়ে হয়তো বা অ্যাডাপশনটা একটু প্রবলেম হয়েছে, কিন্তু সেই প্রবলেমটা যে এই লেভেলে, মানে এমন তো না জীবনের প্রথমবার আমরা এরকম কন্ডিশন চেঞ্জ করে খেলতে গিয়েছি বা যারা খেলেছেন। হ্যাঁ, তো সেখানে মানে আফসোস, মানে মুশফিকুর রহিম যেভাবে আসলে আউটটা হলেন, ফলোড বাই তাহিদ হৃদয়ের আউটটা বা অমিতের আউটটা, মানে এই আউটগুলো আসলে আমার কাছে মনে হয় যে না, তারা স্টে করতে পারতেন, আরও একটু রেজিলিয়েন্স দেখানো উচিত ছিল, আরও একটু কনসেন্ট্রেট করা, আরও একটু ফোকাসড হওয়া, এবং সেখানে মানে মাটি কামড়ে পড়ে থাকার যে মানসিকতা যেটা জিম্বাবুয়েন ব্যাটাররা দেখাচ্ছেন, সেটা আমরা কেন পারলাম না, উত্তর নাই। আপনি এক্সকিউজ কি দিবেন যে আমি এরকম পেস বল জীবনে খেলি নাই? না, আপনি এর চেয়ে বেশি মানে পেস বল বিশ্বমানের পেসার তো না কেউ, তাই না? আপনি এর চেয়ে বেশি পেস বল আপনি এখন আপনার নেটে খেলছেন। আমি এরকম মুভমেন্টের বল জীবনে খেলে নেই, এটাও তো ভুল। তা আমি এরকম কন্ডিশন মানে অ্যারাউন্ড 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে খেলি নেই, এটাও তো ভুল। তো যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশনের একটা ব্যাপার সেখানে ঘটেছে, আর যে একটা মনের জুজু যে আমরা আমাদের বিরুদ্ধ কন্ডিশনে খেলছি, তো এটা আসলে জাস্টিফাইড না। জিম্বাবুয়ে সেটা দেখিয়ে দিয়েছে। তো ওই জায়গা থেকে বাংলাদেশ কামব্যাক করবে এটা আমার কাছে মনে হয়, তবে কামব্যাকটা একটু টাফ হয়ে গেল, কারণ আপনি প্রথম ইনিংসে এতটাই পিছানো, মোটামুটিভাবে আপনি এই ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছেন। কিন্তু কামব্যাকটা হবে, কিন্তু সেই কামব্যাকের পরে আপনাকে আবার লিড নিয়ে একটা টার্গেট, বড় টার্গেট ছুটতে হলে আপনি তো বুঝতে পারছেন যে এখানে কত করতে হবে। তো জিম্বাবুয়েন বোলাররা যে টাইপের বোলিং তারা করেছেন, সেম ডিসপ্লে যদি থাকে, দ্যাট উইল নট বি দ্যাট মাচ ইজিয়ার। মেবি ইউ উইল শো ইউর রেজিলিয়েন্স, বাট উইল নট বি দ্যাট মাচ ইজিয়ার। এবং তারা কিন্তু দেখেন 4টা পেসার নিয়ে খেলছে। ওয়েসলে মাদেভেরিকে তারা বল দিতে পারতো, স্পিনারটাকে আনতে পারতো। বাংলাদেশে তো লেফটি ব্যাটার ছিল, তারা তো ওয়েসলে মাদেভেরিকে আনে নাই, তারা 4টা পেসারকে এক্সিকিউট করেছে। আর আমরা সেখানে 3জন পেসার আছে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। আমাদের তাইজুল উইকেট টেকিং বোলার, তিনি উইকেট নিয়েছেনও, বাট মানে ওই যে বোলিংয়ের যে একটা ধার, সেই ধারটা সামহাও আমরা ইবাদতকে নিয়েও কথা বলেছি যে আফটার ইনজুরি তিনি এসছেন, তার রিদমে আসতে সময় লাগবে। তার প্রথম মানে প্রথম যে 10টা ওভার তিনি করেছিলেন সেখানে 60+ রান দিয়েছিলেন, এক্সপেন্সিভ বোলার। হাসান মাহমুদ কেন্টে যে পারফরমেন্স দেখিয়েছেন, সেই মুভমেন্টটা এখানে সামহাও মানে যেটা আপনার ব্যাটারকে একটা আমরা বলি না যে করিডোর অফ আনসার্টেনিটিতে বল রাখা, সেখানে ব্যাটার একটু বুঝতে না পারে, একটু স্কোয়ার্ড আপ করা এবং সুইংয়ে বিভ্রান্ত করা, সেটা কি হচ্ছে না। আরেকটা ব্যাপার, আমি একটু পেসারদের আক্ষেপ নিয়ে যদি কথা বলতেন, যেহেতু আপনি বললেনই, মানে আমরা সম্প্রতি দেখেছি আগের দিনও একটা কার্ড গিয়েছে আমাদের, যে সবশেষ 2 বছরে বাংলাদেশের সেরা পারফর্মার যারা বোলিংয়ে, সেটা আপনি ওই টেস্ট ক্রিকেটটা একটা পাশে রেখে যদি টি-20 দেখেন, ওয়ানডে দেখেন, সব ফর্মেটেই বাংলাদেশের পেসাররা খুব ভালো বল করছে। আপনি যেটা বললেন যে তাদের ইকোনমি খুব বেশি ছিল, যেটা অবশ্যই আক্ষেপের বা অপ্রাপ্তির, যদিও একটা ইনিংস। এখন দর্শকদের মন খারাপ হতে পারে যে ভাই আমরা সবসময়, আমাদের সাংবাদিকরা বলে, আমাদের ক্রিকেটাররা বলে, সবাই বলে, বিশ্ব ক্রিকেটও আমরা আমাদের পেসারদের প্রশংসা দেখি, কিন্তু বাস্তবতায় এখন জিম্বাবুয়ের সামনে এরা এরকম খেলছে যেখানে আপনি বলছেন যে হাসানের ইকোনমি 4.5, ইবাদতের ইকোনমি 5। তো এটা কি খুব খারাপ হয়ে গেল নাকি ওই একটা ম্যাচই? আপনি কি ভাবেন না যে বাংলাদেশের পেসাররা পরের ইনিংসেই হয়তো বা সামনেই খুব দ্রুত কামব্যাক করবে? একটা ইনিংসই তো নাকি। এটার উত্তর হচ্ছে, সহজ উত্তর হচ্ছে, আপনি আবার যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট যে ম্যাচটা হবে, সেই ম্যাচে দেখবেন এই 3জনের কেউ নাই 11-এ। আচ্ছা, এই 3জনের কেউ থাকবে না। তার মানে কি, এরা আপনার মেইন টিমের পেসার না। তো মেইন টিমের পেসার, যে পেসারদেরকে নিয়ে এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে চর্চা হচ্ছে, যে পেসারদেরকে নিয়ে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে একটা ভীতি সঞ্চার হয়েছে যে কোনো অপোনেন্টের জন্য, সেই পেসার তো এই 3জন না। আচ্ছা। সো এই 3জনের হিসাব আপনাকে আলাদাই করতে হবে। সেই 3জন কারা? সেখানে তাসকিন আছে, সেখানে শরীফুল আছে, সেখানে নাহিদ রানা আছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই পেসারদেরকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বা যে 11টা, এই 11টা আপনি খুব একটা আক্ষেপ না করলে হবে। 22 ওভারে 94 রান হাসান মাহমুদ, 22 ওভারে 94। তো কেন্ট থেকে পারফরমেন্সের পরে 22 ওভারে 94, তারপরে এবাদত 14 ওভার থেকে 78, যেটা বলেছিলাম যে 10 ওভারে তিনি 60+ চলে গিয়েছেন। তার মানে কি, তো মেইন স্ট্রিম পেসার তাদেরকেও হতে হবে। তারা এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্টটা বাংলাদেশ যদি এই ম্যাচে হারেও বাংলাদেশ হয়তো মাইন্ড করবে না, কিন্তু এবাদত, খালেদ এবং
হাসান মাহমুদের জন্য এখানে মেসেজ হচ্ছে যে মেইন টিমে ঢোকা আর না ঢোকার যে পার্থক্যটা তারা কিন্তু মোটামুটিভাবে দেখে নিলেন। কেন মেইন টিম পাকিস্তানকে দুটো সিরিজে হোয়াইট ওয়াশ করলো, কিভাবে করলো, দেশে এবং বিদেশে 2 ফরম্যাটে, এবং তাদের এরকম একটা লাইন আপের এগেনস্টে এত দুর্দান্ত খেলেছে। সো এটা কিভাবে হলো, এটা এই পার্থক্যটা এই 3 পেসারের বুঝতে হবে। আদারওয়াইজ টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট যে ম্যাচগুলো থাকবে সেখানে 11-এ জায়গা পাওয়াটা will be very, very tough. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.